জি, সালাউদ্দিন ভাই কিছু বলতে চাচ্ছেন? যে আপনি নোট অফ ডিসেন্ডের যে প্রভিশনটা রাখছেন, সেই ক্ষেত্রে শুধু একটা ল্যাঙ্গুয়েজ আমি প্রপোজ করছি যাতে আমরা সইটা করতে পারি আর কি। সেটা নিচে স্টার দিয়ে অথবা যেভাবে দিয়ে যদি এই কথাটা একটু লেখেন আমাদের জন্য একটু কল্যাণকর হয়। সেটা হচ্ছে নিম্নকক্ষের নির্বাচনের প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক উইদিন ব্র্যাকেট পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের গঠন প্রক্রিয়ায় এবং বর্ণিতভাবে উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকার সাথে ভিন্নমত পোষণ করে বিএনপি সহ কয়েকটি দল ও জোট ভিন্নমত পোষণ করে বিএনপি সহ কয়েকটি দল ও জোট, এই কথাটা লিখিত থাকলে আমরা সই করতে পারি। অবশ্যই উল্লেখিত থাকবে, কারণ অন্য ক্ষেত্রে আমরা তো নোট অফ ডিসেন্ট যারা দিচ্ছেন এটা এখানে কাগজের মধ্যে উল্লেখ থাকতে হবে। ঠিক আছে, কেউ হ্যাঁ না, ওনারা তো একটু পরপরই ভাষ্য দিচ্ছেন, একটু পরপরই কাগজ চেঞ্জ করছেন। আমি এখনকারটাই পড়ি নাই, জিনিসটা একই মোটামুটি। আগের যেটা দিয়েছে বিকাল 3টায় সেটা পড়ছি, এখন দিয়েছে বিকাল 3:53 সেটা আর পড়ি নাই। পড়া যাই হোক, ওহার মধ্যে যাহাই থাকুক, বলা হচ্ছে নিচে একটা স্টার অথবা নোট দিয়ে, নোট অফ ডিসেন্ট এইভাবে দিয়ে নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক উইদিন ব্র্যাকেট পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের গঠন প্রক্রিয়ায় এবং বর্ণিতভাবে উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকার সাথে ভিন্নমত পোষণ করে বিএনপি সহ কয়েকটি দল ও জোট, এই কথাটা লিখিত থাকলে আমরা সই করতে পারবো। ধন্যবাদ। জি, জনাব সাইফুল হক, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সাইফুল ভাই সংক্ষেপে। জি, আপনারা যে সর্বশেষ যে প্রস্তাব দিয়েছেন, আপনারা তো প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের মতামতের প্রেক্ষিতে আপনারা নতুন নতুন প্রস্তাব দিচ্ছেন, ভালো, আমি ইতিবাচকভাবে দেখছি। সর্বশেষ যেটা দিয়েছেন যে উচ্চকক্ষের মেয়াদ মানে 5 বছর, উচ্চকক্ষেরও মেয়াদ হবে 5 বছর। তো প্রাসঙ্গিকভাবে যে প্রশ্নটা এখানে করি, এটা একটা ব্যাখ্যা নিশ্চয় করবেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে নিম্নকক্ষের এই নির্বাচনের পরে এর পরপরে কি এবারে কি বা এই উচ্চকক্ষ গঠিত হবে, এ ব্যাপারে আপনারা কোনো কিছু ভেবেছেন কিনা, এটা একটা প্রশ্ন। 2 নম্বর হচ্ছে যে নারীদের ব্যাপারে যেটা আপনারা একটা উল্লেখ করেছেন, যে যেটাকে আমি খুব ইতিবাচক মনে করি, যেটা আমাদের প্রথম প্রস্তাবনায় আমাদেরও ছিল, বিভিন্ন রাজনৈতিক দলেরও ছিল, নিম্নকক্ষের প্রার্থিতার নাম যখন যাবে তখন উচ্চকক্ষেও মানে সংখ্যানুপাতিক পদ্ধতিতে যেটা হবে তাদের নামও দেশবাসী জানতে পারবেন। দলগুলো তাদের উচ্চকক্ষের প্রার্থিতার তালিকা উল্লেখ করবেন, এটা আপনারা খুব ইতিবাচকভাবে এটা আপনারা উল্লেখ করেছেন। 3 নম্বর যেটা উল্লেখ করি, আপনারা বলেছেন তালিকায় কমপক্ষে 10% নারী থাকতে হবে। এখানে আমি মনে করি যে এই একটা জায়গাতে, যেহেতু গতকাল নারী আসনটা যেভাবে শেষ হয়েছে, আমরা অনেকেই এ ব্যাপারে আপত্তি আছে, মন খারাপ আছে, অনেকেই সন্তুষ্ট হতে পারেননি, কারো কারো বড় ধরনের আপত্তিও আছে, নোট অফ ডিসেন্ট আছে। একটা জায়গাতে করতে পারেন, এখানে 33% তালিকায় কমপক্ষে 33% নারী প্রার্থী থাকতে হবে। আমাদের ইসলামী ধারার যে দলগুলো আছেন, যারা গত কদিন ধরে বক্তব্য রেখেছেন, অন্য দল তো বলেছেনই, তারা এ ব্যাপারে একমত ছিলেন, নিম্নকক্ষের যদি নারীদের আসন যদি 100-তে উন্নীত হয়, যদি সেটা পেয়ারে হয়, তাহলে এ ব্যাপারে তাদের আপত্তি নেই। নিশ্চয়ই এটা আপনাদের বিবেচনার ভেতরে আছে। তাহলে আমি এখন যে প্রস্তাবটা করলাম, এটা সেই সেন্টিমেন্ট, সেই মতামত বিবেচনার প্রেক্ষিতে, তাহলে উচ্চকক্ষেও এই 100টা সিটের মধ্যে দলগুলো তার মনোনয়নের ক্ষেত্রে কমপক্ষে 33% নারীকে তারা মনোনয়ন দেবেন, তারা এইভাবে আমরা যুক্ত করতে পারি কিনা। শেষ প্রস্তাব হচ্ছে, পার্লামেন্টকে আমরা জাতীয় সংসদ হিসেবে চিনি, উচ্চকক্ষের নামটা কি করব, এটাকে জাতীয় পরিষদ এভাবে নামকরণ করা যায় কিনা।
এই আলোচনাটাও খুবই প্রাসঙ্গিক। তো এই আমি তিনটা বিষয় উল্লেখ করলাম। তিনটে ধন্যবাদ। বিষয়ে আমি সরাসরি উত্তর দিই। তৃতীয়টার থেকে আমরা কোনো নামের প্রস্তাবের আলোচনায় যেতে চাচ্ছি না, এই কারণে যে সংবিধান সংস্কার কমিশন একটা সাময়িকভাবে নাম দিয়েছিল, যে কারণে একটা কোটেশন মার্কের মধ্যে ছিল। এটা আমরা ওপেন রাখতে চাই যে যখন এটা নির্ধারিত হবে তখন একটা নাম ঠিক করা যাবে, কারণ নামের আলোচনায় এত রকম প্রস্তাব আসবে যে এটাতে আমাদের সময় নেই এবং শেষ পর্যন্ত সাবস্টেন্টিভ কিছু পরিবর্তন ঘটে না। নাম জাতীয় পরিষদ করলে বা অন্য কিছু করলে যে একদম সাবস্টেন্টিভ কিছু পরিবর্তন ঘটে যায় তা ঘটে বলে আমাদের মনে হয় না। ফলে 2 নম্বর বিষয় যেটা আপনারা 33% বলছে এটা আপনাদের প্রস্তাব, আমরা প্রত্যেকেই যে যে জায়গা থেকে প্রস্তাব করতে পারি, কিন্তু আপনি যুক্তিটা বুঝতে পেরেছি। আমরা সমস্ত কিছু বিবেচনায় নিয়ে অন্যদের সেন্টিমেন্ট বুঝে বাস্তবতা বিবেচনা করে যেগুলি যে জায়গাটা আসতে পারা যেতে পারে সেরকম একটা জায়গায় 10%-এর কথা বলেছি। আরেকটা যেমন আপনারা বলেছেন আপনাদের পক্ষ থেকে না অনেকেই নজরদারা স্টাইলিশ ডিজাইনের টেল কিচেন ক্যাবিনেট রান্নাঘরে আনে নান্দনিকতার ছোঁয়া। এর ইনসেক্ট রেপেলেন্ট মাস্টার ব্যাচ ফর্মুলা খাবারকে রাখে তেলাপোকা সহ অন্যান্য পোকামাকড় থেকে সুরক্ষিত। প্রতিটি চেম্বারে আছে ম্যাগনেটিক সেফটি লক সিস্টেম। এছাড়াও জায়গা সুবিধা থাকায় যে কোনো স্থানে সরিয়ে পরিষ্কার করা যায় খুব সহজেই। টেল কিচেন ক্যাবিনেট, একের ভেতর সব। বলবো না পুরো জিনিসটাই কিভাবে বাস্তবায়িত হবে সেই আলোচনা ভিন্নভাবে করা হবে সেটা বলা হয়েছে, তখনই এটা আলোচনা করতে হবে। এটা স্পেসিফিক্যালি এখন এটার মধ্যে আমরা বলতে পারবো না এটা এক্ষুনি হবে কি হবে না, সেই সিদ্ধান্ত আমরা এখন নিতে পারছি না, এই আলোচনা এখনো হয় নাই। এই জায়গায় এসে আপনাদের হাতে যেহেতু আছে, সালাউদ্দিন ভাই যে টেক্সটটা দিয়েছেন, কেউ কি টেক্সটটা ট্রান্সক্রাইব করেছেন, কেউ কি লিখে ফেলেছেন? সালাউদ্দিন ভাই যে প্রস্তাবটা দিয়েছে, যে আমাদের তাহলে এটা টাইপ করে একটু সালাউদ্দিন সাহেবকে দেখিয়ে নিন যে এক্স্যাক্টলি ওনার। আপনারা একটু দুজনে চেক করে নিয়েন, এই যে আমাদের ডেপুটি সেক্রেটারি এবং যারা ওখানে রিপোর্টার আছেন। সেই জন্য এটা লিখিত ভাষ্য হলে আমরা আমাদের পক্ষ থেকে সেটা পড়ে শোনাবো। বিএনপির নেতার বক্তব্য আমরা আরেকবার শুনতে চাই আমরা। আচ্ছা, সালাউদ্দিন ভাই কি আরেকবার আপনি যেহেতু লিখে পড়ে দেন একটু, তাহলে নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক উইদিন ব্র্যাকেট পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের গঠন প্রক্রিয়ায় এবং বর্ণিতভাবে, মানে এই টেক্সটে বর্ণিতভাবে আর কি যেটা দিয়েছেন, বর্ণিতভাবে উচ্চকক্ষের দায়িত্ব ভূমিকার সাথে ভিন্নমত পোষণ করে বিএনপি সহ কয়েকটি দল ও জোট। না না, হ্যাঁ সেটা বলছেন না, ভিন্নমত পোষণ করে আর কি বিএনপি সহ কয়েকটি দল, এই শব্দগুলো আগেও আনা যায়। ভিন্নমত পোষণ করে বিএনপি সহ এটা সাজিয়ে লিখলে হয়। হ্যাঁ, অসুবিধা নেই। ঠিক আছে সাইফুল ভাই, আপনার ক্ল্যারিটিটা তৈরি হয়েছে। হ্যাঁ ঠিক আছে, কেউ একজন ওই যে সালাউদ্দিন ভাই যেহেতু লিখে ফেলেছেন, কেউ একজন নিয়ে একটু টাইপ করে নিয়ে আসেন, এইটার নিচে যুক্ত করে এই ডকুমেন্টটা কমপ্লিট করেন, তাহলে আমরা এই জায়গায় উপনীত হলাম যে এই বক্তব্য যুক্ত করে বাদ বাকি অংশটা আমরা গ্রহণ করছি। আচ্ছা, হ্যাঁ, যে সমস্ত দলের দ্বিমত আছে সেটার নামগুলো উল্লেখ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রিন্স ভাই আপনাদের কি নোট অফ ডিসেন্ট আছে এটাতে? হ্যাঁ ঠিক আছে, মানে আপনারা আলোচনায় অ্যাবসেন্ট থাকবেন বলেছিলেন, আপনাদের প্রতিনিধি বলেছিল যে আলোচনায় আপনারা আচ্ছা ঠিক আছে, না সেই জন্য আমি একটু নিশ্চিত হয়ে নিলাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে মাননীয় সহসভাপতি, আমরা এটা উল্লেখ করব যে কয়েকটি রাজনৈতিক দল এই আলোচনায় অনুপস্থিত, মানে উপস্থিত থাকবেন, অ্যাবসেন্ট বলে মার্ক করেছেন। বলে আমরা অনুপস্থিত থাকি না ঠিক আছে, অ্যাবসেন্ট নোটেড হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। জনাব মঞ্জুরুল ইসলাম, বিষয়টা নিষ্পত্তি এভাবেই হলো, সকলে একমত দ্বিকক্ষ প্রতিষ্ঠায়। 2 ধরনের মত আছে, যারা সংখ্যানুপাতিক তারা এইগুলো গ্রহণ করেছে, বিএনপি সহ কয়েকটি জোট তারা একমত।
দল ও জোট মানে যে টেক্সটটা আসবে সেটা, আর কয়েকটি দল আলোচনায় অ্যাবসেন্ট থেকেছে। জি বাস। জি আমরাও জি আমি একটু জি আমি এইটা ওনারা বলেছেন যে এটাতে যারা প্রথম হয়তো বলা হচ্ছে যে প্রায় সকল দল একমত হয়েছে, মানে চাই এই দাবিনামা তো তৈরি করছি না আমরা। যে আপনার কি ভিন্ন কোনো, আমরা শুরু থেকেই মানে আপনি ডিসেন্ট দিবেন? জি আমরা জানা গেল না, শুরু থেকেই আমরা উচ্চকক্ষ আপাতত আমরা নাই এটার সাথে, এটার সঙ্গে আপনারা নাই। জি মানে এমনকি বিএনপির যে প্রস্তাব সেটার সঙ্গে আপনারা না, উচ্চকক্ষের সঙ্গে আমরা চাই আরো একটা টার্ম অপেক্ষা করতে। জি অনেক ধন্যবাদ জনাব ডাক্তার মিজানুর রহমান। তাহলে প্রথম বাক্য যেটা যে সকলে উচিত, এর মধ্যে আপনারা আছেন, সরি আমি আঙ্গুল তুলে কথা বললাম, এটা মাফ করবেন, সেটা সঠিক হয়নি আমার। এর বাইরে আর যে সমস্ত দল যারা ওই প্রথম আলোচনায় নাই তাদের কথা উল্লেখ করা হবে, ঠিক আছে? আমাদের যে এই বিপক্ষে ওইখানে আমরা নামই দিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? মাননীয় সভাপতি, আমরা গণফোরামের পক্ষ থেকে উচ্চ কক্ষের আমরা প্রথমে বিরোধিতা করেছিলাম, পরবর্তীতে উচ্চ কক্ষ প্রতিষ্ঠার ব্যাপারে আমরা সহমত পোষণ করেছিলাম। এখনো উচ্চ কক্ষ গঠনের পক্ষে, কিন্তু গঠন প্রক্রিয়া এবং যে তার যে মানে ক্ষমতা এবং এখতিয়ার, এটা নিয়ে প্রথমেও আমাদের কথা ছিল, এবং এখন এর যে গঠন প্রক্রিয়া এবং যে এখতিয়ার দেওয়া হয়েছে সেটার সাথে আমরা ভিন্ন মত। এটা ব্যাখ্যায় আমি যাচ্ছি না, কারণ সেই সুযোগও আপনারা উচ্চ কক্ষ প্রতিষ্ঠার পক্ষে সংখ্যানুপাতিক, মানে ভোটের সংখ্যানুপাতে উচ্চ কক্ষ প্রতিষ্ঠার পক্ষে কি ওই জায়গায় এগ্রিমেন্ট আছে, কিন্তু ফাংশনস নিয়ে আপনাদের আপত্তি আছে? না, আমরা যে প্রক্রিয়া যে প্রস্তাবটা দেওয়া হয়েছে, এই গঠন এবং এর যে এখতিয়ার, এই দুটোর সঙ্গে আমরা একমত না, কিন্তু ঠিক আছে, তালিকাটা ওর মধ্যে আপনাদের সেন্টিমেন্টই এক্সপ্রেস হচ্ছে না। বিএনপি এবং গণফোরাম এটা না, আমরা প্রথমে আমাদের মানে বিএনপি তো উচ্চ কক্ষের পক্ষে ছিল, আমরা তো পক্ষে ছিলাম না, কিন্তু আমরা এটার গঠন এবং এর যে ক্ষমতা, এটা নিয়ে আমরা এর আগে ব্যাখ্যা দিয়েছিলাম যে একটা কার্যকর যদি উচ্চ কক্ষ গঠন করা না যায়, তাহলে আমাদের দেশের প্রেক্ষাপটে এই ধরনের একটি উচ্চ কক্ষ করার কোনো যৌক্তিকতা নেই। এটা ছিল আমাদের এই, কিন্তু এখন যে প্রক্রিয়া যেটা আসছে, আমরা মনে করছি না যে খুব একটা বেশি তফাৎ আছে। ধন্যবাদ। জি ধন্যবাদ। তাহলে আমরা মাননীয় সহসভাপতি, আমরা এই স্লাইডটাকে একটু দেন, আমরা পরের বিষয়ে যাচ্ছি। মানে আমি এটা একটু ক্লিয়ার করি মাননীয় সহসভাপতি, সেটা হলো ভিন্নমত এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয়তাবাদী সমমনা জোট, 12 দলীয় জোট, জমিয়তে ওলামায়ে ইসলাম এবং আম জনতার দল, এনডিএম, এলডিপি, ওনাদের ভিন্নমত, একটা ব্যাখ্যা সহ ভিন্নমত। না আমি যাচ্ছি সেখানে, গণফোরাম এদিকে না ওইদিকে, হ্যাঁ? আপনাদের ভিন্নমতটা সিমিলার কি বিএনপির সঙ্গে না কমিউনিস্ট পার্টি বাসুদের সঙ্গে? মানে পরিষ্কার বলেছি, কারোর পক্ষে বিপক্ষের বিষয় না, আমরা বলছি যে আমরা উচ্চ কক্ষ গঠনের পক্ষে মতামত দিয়েছিলাম, কিন্তু সেই সময় ব্যাখ্যায় বলেছিলাম উচ্চ কক্ষ গঠনের যে প্রক্রিয়া, এই যে পদ্ধতিটা আপনারা উল্লেখ করেছেন, এই গঠন প্রক্রিয়া এবং তার যে ফাংশন, দায়িত্ব, এটার সাথে আমরা একমত না, এই জন্য আমরা ভিন্ন মত পোষণ করলাম। আপনারা 1 নম্বরে আছেন যে উচ্চ কক্ষ হওয়া দরকার, জি, কিন্তু তার গঠন প্রক্রিয়া অর্থাৎ প্রপোর্শনালি হোক আর যাই হোক, যেটা কোনটার মধ্যে আপনারা মত দিচ্ছেন না, আপনারা এরপর থেকে আর আপনারা নাই, তাই তো? জি, আচ্ছা। যেমন সিপিবি বাসদের অবস্থা হচ্ছে, এটা কার্যকারিতা নিয়ে আপনারা বলছেন যেটা প্রয়োজনই নেই। তাইলে জমিয়তে ওলামায়ে ইসলাম এবং কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, এই 3 পার্টির অবস্থান একরকম।
ও আপনারাও কমিউনিস্ট পার্টির সঙ্গে এবং জমিয়তে উলামা ইসলামের সঙ্গে একই মত, তাহলে 4 পার্টি পাওয়া গেল যাদের এক ধরনের অবস্থান। হ্যাঁ, দরকার নেই। তো এটা যারা নোট নিচ্ছেন আমাদের কমিশনের তরফে, তারা এই জিনিসটা একটু ক্লিয়ারলি নোট নেবেন যে এখানে 3 ধরনের ভিন্ন মত আছে। 3 ধরনের ভিন্ন মতগুলো আপনারা একটু নোট নেবেন। ধন্যবাদ মাননীয় সহসভাপতি। আমরা বোধহয় এখন পরের বিষয়ে যেতে পারি। সহসভাপতি, আমরা এখন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে আলোচনা, মানে পদ্ধতি নিয়ে আলোচনায় যেতে পারি। জি, ওই টেক্সটটা দেয়া হয়েছে কি রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কিত প্রস্তাব, সর্বশেষ খসড়া প্রস্তাব আপনাদের হাতে পৌঁছেছে হয়তো। এর আগে সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পৃথক সুপারিশ ছিল রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট ইলেকটোরাল কলেজ গঠনের কথা বলা হয়েছিল। তো ইতিপূর্বে একাধিক দফায় সে বিষয়ে আলোচনার প্রেক্ষিতে কমিশন এখন একটি পরিবর্তিত বা সংশোধিত প্রস্তাব হাজির করেছে আপনাদের সামনে, এবং এটা আপনারা যারা হাতে পেয়েছেন তারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে যে আইনসভার উভয় কক্ষের, মানে নিম্ন কক্ষ ও উচ্চ কক্ষ, এই 2 কক্ষের সদস্যদের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। না, আপনারা তো আপনার দল তো উচ্চকক্ষ প্রতিষ্ঠার কথা বলেছে, এখনো না হয় বলে কিছু নাই। আপনারা বলেছেন যদি না হয় তাহলে তো আরেক, তার মানে আপনি অপশন রাখছেন। উচ্চকক্ষ প্রতিষ্ঠা সম্পর্কিত আপনারা লক্ষ্য করবেন যে কার্যসূচি বা আলোচ্য সূচিতে একটা ধারাবাহিকতা আছে। প্রথমে উচ্চকক্ষ গঠনের বিষয়ে একটা নিষ্পত্তি হয়েছে, পরের প্রস্তাবটা এটা ধরে নিয়ে যে উচ্চকক্ষ আছে, এ কারণে নিম্নকক্ষ এবং উচ্চ কক্ষের সদস্যগণ গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত করবেন, এই প্রস্তাব আনা হয়েছে। এবং এটা করবার জন্য সংবিধানে কি কি ধরনের সংশোধনী বা সংযোজনী প্রয়োজন হবে সে বিষয়ে বলা আছে এই টেক্সটে। এই প্রস্তাবের সঙ্গে জনাব সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আপনারা শেষ বাক্যে যেটা উল্লেখ করেছেন যে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবার ক্ষেত্রে বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ এত বলে প্রযোজ্য হবে, এবং রাষ্ট্রপতি পদে প্রার্থী হবার সময় কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রীয়, সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের পদে থাকতে পারবেন না। এটা কি যাকে প্রার্থিতা হিসাবে নাম ঘোষণা করা হবে, কারণ ধারণা করা হয় এদের মধ্যে নিশ্চয় একটা গুরুত্বপূর্ণ সংখ্যক তারা কোনো না কোনো দলের গুরুত্বপূর্ণ পোর্টফোলিওতে থাকবেন, গুরুত্বপূর্ণ দায় দায়িত্বে সম্ভাব্য প্রার্থীরা থাকবেন। তার মানে যখনই কোনো দল তার নাম প্রার্থী হিসাবে সিলেক্ট করছেন, তাহলে তাকে তার আগেই তার স্ব দল থেকে তাকে রিজাইন করতে হবে। ব্যাপারটা কি এরকম, নাকি তিনি
আফটার বিং ইলেক্টেড, যখন তিনি নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি হচ্ছেন তখন তিনি আর কোন দলের প্রতিনিধিত্ব থাকছেন না। এটা একটু পরিষ্কার এটা পরিষ্কার, পদে প্রার্থী হওয়ার সময়, নির্বাচিত হইবার পরে না, প্রার্থী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার সময়, অর্থাৎ বাই দ্য মোমেন্ট আপনি যখনই বললেন যে আপনি সাইফুল হক যখন প্রার্থী হচ্ছেন তখন আপনি আর কোনো অবস্থাতেই আপনার দলের, আমি আপনাকে ব্যবহার করছি উদাহরণ হিসেবে, না জি, যে আপনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমাকে বলাটা আপনার জন্য সুবিধাও আছে, আমাকে বলাটা আপনার জন্য আমি কিছু মনে করব না। হ্যাঁ ঠিক আছে, ওই কারণেই সহজে আপনাকে বলি। আচ্ছা ভাই, অন্য কাউকে বললে আবার একটু রিঅ্যাক্ট করি। আপনি সাইফুল হক যখনই রাষ্ট্রপতি হিসেবে প্রার্থী হবেন তখন আপনি আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোনো দায়িত্বে থাকতে পারবেন না, এটাই হবে। সেটা না বলছি, এটা কতদিন আগে তার একটা জিনিসটা উল্লেখ করা, একটা নির্দিষ্ট ডিউরেশন, তার আগে আপনি একটা জিনিস আপনারা বারবার রিপিট করতেছেন কেন? ইট ইজ অলরেডি দেয়ার, যে স্পিকার হোক বা প্রেসিডেন্ট হোক উনি তার পদ থেকে পদত্যাগ করেন। এখন আগে করবেন না পরে করবেন সে প্রশ্ন আসছে, তো আপনি বলতে পারেন যে আগে করবে, আগে করবে যদি পদে থাকে, সেটাই বলেছি আমরা। তিনি প্রার্থিত হবার কতদিন আগে এই জিনিসটা আজকে গুরুত্বপূর্ণ না হলো ভবিষ্যতে পরে বেচারা প্রেসিডেন্ট হতে পারলো না, ওইটাও গেছে। আমি বলি আমার এই অভিজ্ঞতা, বাংলাদেশে আমরা এই অভিজ্ঞতাটা দেখেছি আর কি, এই জন্য একটা যদি এখানে একটু ক্ষমা করে দেন, ভালো হয় যে করার সময় প্রতিদ্বন্দ্বিতা করার সময় না থাকলে হইল, কারণ এখন পার্টিগুলোর তো ঠিক নাই মন মেজাজ, দুদিন পরে কাকে দিবে, একজন পদত্যাগ করে ফেললো পরে দেখা গেল যে উনি কনসিডার্ড হইলো না, সেই জন্য এবং করার আগে এবং সাম্প্রতিককালে প্রার্থিত হওয়ার আগে এবং সাম্প্রতিককালে আমাদের নমিনেশন দেওয়ার আগে এবং সাম্প্রতিককালে আমাদের এক বন্ধুরও এরকম পরিণতি হয়েছিল, সম্ভব উপদেষ্টা মণ্ডলীতে যাবেন, তারপর দেখা গেল যে আমরা তার আগের সার্ভিসটাও হারালাম, আমরা পরের সার্ভিসটাও পেলাম না। আমি তো সেই জন্যই বললাম সাইফুল ভাইকে উদাহরণ হিসেবে ব্যবহার করলাম। রুহিন হোসেন প্রিন্স, আমার সংক্ষেপ, প্রথমত আমি ধন্যবাদ জানাই এই কারণে যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখানে অনেক যে প্রস্তাব ছিল, কিন্তু যে প্রস্তাবগুলো এনেছেন সেটা সেন্টিমেন্টকে প্রথমে ধারণ করে, এইভাবে পয়েন্টগুলো আগালে ভালো হয়, এটা ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত হচ্ছে আমি খালি একটু নিজেই মনে করতে চাই, আমরা যে একটা যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এখানে করছি এবং রাষ্ট্রপতির কতগুলো ক্ষমতা সেটা বাড়ানোর বিষয়েও বলছি, তার মানে আলটিমেটলি একজন রাষ্ট্রপতিকে আমি দল নিরপেক্ষ, রাজনীতি নিরপেক্ষ বলছি না, সেটা হইতে হবে। সেটা না হলে কিন্তু আপনি যে সংস্কারের আলোচনা আমাদের বিবেচনায় সেটা খুব গ্রহণযোগ্য ইচ্ছা করলেও পারবো বলে আমার কাছে মনে হয় না। দল নিরপেক্ষ হইতে হবে, সেই জন্য একেবারে কংক্রিট কথা, যেমন উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে আমাদের কথা বলেছে, এটা লিখলে ভালো হয় যে উভয় কক্ষের এখানে ব্র্যাকেটে যদি দুই কক্ষ প্রতিষ্ঠা করা হয় তাহলে আর এই জটিলতা থাকে না। আর শেষের লাইনের আগের লাইন, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার আগে অন্তত 5 বছর কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রীয় সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের পদে থাকতে পারবে না, এই মর্মে অনুচ্ছেদের 48(4) ঘ যুক্ত হবে। এটা আমাদের কংক্রিট প্রস্তাব, এটা 5 বছর করা উচিত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব রুহিন হোসেন প্রিন্স। আপনার আগে জনাব সৈয়দ হাসিবউদ্দিন হোসেন হাত তুলে আছেন। আসসালামু আলাইকুম। আসলে এখন যদি প্রস্তাব করা হয় নতুন নতুন, আমরা তো এগুলি নিয়ে আলাপ করছি, একটা প্রস্তাব এমন একটা বুদ্ধিমান প্রস্তাব আসবে যেটা আমরা সবাই রাজি হয়ে যাব, এটা ভাবাটা আসলে যৌক্তিক না। আমরা এগুলিটা অনেক আলাপ হয়েছে, আমি আবারও আমাদের কমিশনকে মনে করাই দিই, কমিশন একটা প্রস্তাব বলছিলেন যে রাজি নাকি রাজি না। আমরা যেহেতু আজকে শেষ দিনে আছি,
রাজি এবং রাজিনার দিকেই আমি আবারও বলছি যে সেই দিকে যান। এখন প্রস্তাব দেওয়ার এই জায়গায় খুলে দিলে সবাই আমরা যে কাউকে এখানে বললে 10টা প্রস্তাব দিতে পারবে। ধন্যবাদ। না, আমি সাইফুল ভাই, থ্যাংক ইউ আসিফ। সাইফুল ভাই যেহেতু 3টা পয়েন্টেড কোশ্চেন করেছিলেন, আমি পয়েন্টেড রেসপন্স দেওয়ার চেষ্টা করেছি, এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রপোজাল ওপেন করছি না। উনি ওনার মতো করে বলেছে, একটা এক্সপ্লানেশন চেয়েছিলেন তো যে হওয়ার আগে, সেই জন্য আমরা বলেছি প্রার্থী হওয়ার সময় যখন হবে। 5 বছরের প্রস্তাবটা সিপিবির পক্ষ থেকে তোলা হয়েছে, কিন্তু সেটার জায়গায় আমরা যাচ্ছি না আর কি। আমরা বলছি যে এই প্রস্তাবের মানে ধরুন কখনো কখনো আবার কিছু মানে পজিটিভ সাইডও আছে। সেটা হচ্ছে যে আজকে আমরা যখন উচ্চ কক্ষর বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আলোচনাটা বন্ধ করার পরে স্লিপ পাওয়া গেল, কিছু কংক্রিট সাজেশন, সেগুলো অ্যাড করা গেছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় না যে আর কিছু অ্যাড করার কোন সুযোগ আমরা রাখতে পারছি। আমরা এক্সিস্টিং অবস্থার থেকে এইটুকু অ্যাড করছি যেটা ছিল ইমপ্লাইড। মাননীয় সহসভাপতি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই কিছু বলতে চাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম। আমি মেবি রং, কারণ মাঝে মধ্যে আমি অ্যাবসেন্ট ছিলাম, সেই লিমিটেশনটা উল্লেখ করেই বলতে চাচ্ছি। কমিশনের প্রথম যে প্রস্তাবটা ছিল রাষ্ট্রপতি নির্বাচনের জন্য, এটা একটা এক্সটেন্ডেড ছিল। আজকেরটা তো একেবারেই খুব কনসাইজ একটা প্রস্তাব। ওটা কি আগে নাকচ হয়ে গেছিল এটা, নাকি আপনার নতুন করেই এই প্রস্তাবটা এই শেপে এবং এই ফর্মে আনছেন? আমরা এই ফর্মে শেপে আনছি কারণ এই যে ইলেকট্রাল কলেজে যে প্রস্তাবটা ছিল সেখানে দুইটা ছিল, তো যে একটা এক্সটেন্ডেড ওয়ান আর একটা হচ্ছে লিমিটেড ওয়ান। তো কোনো জায়গায় আমরা যেতে পারছি না এই কারণে যে এক্সটেন্ডেডটার কতগুলি ডিমেরিটস আইডেন্টিফাইড হয়েছে। একটা লার্জ নাম্বার অফ পলিটিক্যাল পার্টি সেটা অপোজ করেছে, যে এক্সটেন্ডেড ফর্ম যেটাকে কেউ আরবিট্রারিলি বিডি মেম্বারশিপ বলেছে, আবার কেউ আমরা একটা শর্টার ভার্সনের কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে কাউন্সিল তৈরি করে একটা ইলেকট্রাল কলেজ। সেক্ষেত্রে আমরা মানে সংখ্যাগরিষ্ঠতার বিবেচনায় বা যৌক্তিকভাবে ওই জায়গায় কি বিষয় আপনার উপরে আমার ধারণা, যিনি প্যানেলে আছেন আপনি ইলেকট্রনিক্স ব্যবহার করা বন্ধ করুন, কারণ ওটার রিয়াকশন হতে পারে। এখানে কাছাকাছি দুটো ইলেকট্রনিক ইকুইপমেন্ট থাকলে ইট রিয়াক্টস। তো সেটাই হচ্ছে যে আমরা ওই দুটোর কারণে আমরা যখন দেখছি যে এই কিন্তু আমরা ইলেকট্রাল সিস্টেমটাতে আমরা আপার হাউসকে ইনভলভ করতে চাই, সেই কারণেই আমরা আপার হাউস লোয়ার হাউসকে দিয়েই, যদি এটাকে আপনি ইলেকট্রাল কলেজ বলতে পারেন, আমরা প্রায় সকলে একমত ছিল। কিন্তু ডিফারেন্সটা ছিল কোন পর্যন্ত। কেউ বলেছে ইউনিয়ন কাউন্সিল, কেউ বলছে উপজেলা, কেউ বলেছে ডিস্ট্রিক্ট কাউন্সিল, এইরকম। কিন্তু ওটাকে মাইনাস করে দিয়ে একেবারেই আপনি আগেকার ট্র্যাডিশনাল যে সিস্টেমটা সেটাকে নিয়ে আসার ব্যাপারে কিন্তু তেমন আলোচনা ছিল না, সম্ভবত অ্যাকসেপ্ট বিএনপি অথবা বাকি যেটা বিএনপিটা আমার স্মরণ আছে আর কি, অথবা বিএনপির যারা এলি আছে তাদের কয়েকজন এখানে। কিন্তু মেজরিটি এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজের ব্যাপারে ছিল। তো আমরা তো একটা পয়েন্ট যদি আপনি অ্যালাউ করতেন আলোচনায়, আজকে হয়তো আমরা একটা ফর্ম নিতে একমত আমরা হয়েও যেতে পারতাম, কারণ ওটা আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছিল। যেহেতু এটা খুব স্বাভাবিক, বড় দল যারা লোয়ার হাউসে বড় দল থাকবে তারা আপার হাউসেও বড় দল থাকার সম্ভাবনাই বেশি। তো দুইটা মিলে যদি ভোট হয় তাহলে আলটিমেটলি সে সরকারি দলেরই প্রেসিডেন্ট হবে, যেটা আপনারা একটা স্কোপ দিয়েছিলেন যে এক্সটেন্ডেড হলে কোনো না কোনো সময় বা এতে করে একজন নিউট্রাল লোক আরও আসতে পারে বিহাইন্ড দি পার্টি এফিলিয়েশন। তো এখন আপনার সময় লিমিটেশন আপনি যেভাবে বলছেন আমি খুব স্ট্রেসও করতে চাচ্ছি না, কিন্তু একেবারে বাদ দিয়ে দেওয়াতে বিষয়টা অন্যান্য এজেন্ডার মতো এটা মনে হচ্ছে না আর কি। অন্য এজেন্ডাগুলোতে তো আপনি আলোচনা করেছেন, কিছুটা আমরা কাছাকাছি আসছি, কিছুটা আমরা গ্রহণ করেছি, কিছু কিছু শব্দ ইত্যাদি আমরা বাদ দিয়েছি, কিন্তু এটাকে আউটরাইট সবটা কেটে দেওয়াটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে আর কি আমার কাছে। যেমন আমরা বলেছিলাম ইউনিয়ন কাউন্সিল, এখন আমাদের মত যারা জেলা কাউন্সিলের কথা বলেছিলেন বা এই লেভেলটা, আমরা মনে করি অতটুকু যদি হয় তাহলে আমরা আগের জায়গা থেকে সরে এসে এখানে গিয়ে আমরা একমত হব, মানে একেবারেই এমপিতে তারা না হয়ে আর একটু ওয়াইডেন করার জন্য। এটা আমার
আপনি যদি মনে করেন যে আলোচনা হইতে পারে হোক, আর যদি মনে করেন যে না আপনার এখানে স্টিক থাকবে, এটা নিয়ে আমি আর মানে আপনাদের উপরে প্রেশার ক্রিয়েট করতে চাই না, কিন্তু আমি ফিল করি যে আর একটু এক্সটেন্ডেড হলে ভালো হয় আর কি, এটা আপনার বিবেচনার উপরে। জনাব আশরাফ আলী এখন পরে আসছি আপনার কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দীর্ঘ 23 দিন পর্যন্ত বোধ হয় এই আলোচনা চলছে জাতির এক ক্রান্তি লগ্ন থেকে জাতিকে উদ্ধার করার জন্যে, রাহু গ্রাস থেকে মুক্ত করার জন্য আমরা এই আলোচনা বসছি। এখানে একটা জিনিস বুঝে আসে না, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন যিনি আইন অনুযায়ী আইনসভার উভয় কক্ষের নিম্নকক্ষ উচ্চকক্ষ সদস্যদের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন। আমরা উচ্চকক্ষের আলোচনা করলাম, উচ্চকক্ষ কেমন হবে তাও বুঝলাম, কিন্তু নিম্নকক্ষটা কেমনে হবে এই নিয়ে কোনদিন এই 23 দিনের মধ্যে কোনো আলোচনা শুনলাম না। কাজে এই জন্যে আমি চাই হাউজের পক্ষ থেকে যে উচ্চকক্ষের আলোচনা 3 দিন 4 দিন পর্যন্ত হচ্ছে, নিম্নকক্ষের আলোচনায় 23 দিনের মধ্যে একটা দিনও আসলো না, নিম্নকক্ষটা কেমনে হবে? কাজে আমি মনে করি নিম্নকক্ষটা আগে সেটেল হোক, নিম্নকক্ষটা কেমনে হবে, তারপরে আমরা রাষ্ট্রপতিকে অধিকাংশ ভোট হবে, সংঘর্ষ ভোট হবে না 2/3 ভোট হবে না আমরা পরে দেখবো, কিন্তু আমরা এই নিম্নকক্ষের আলোচনা আনতে চাই, নিম্নকক্ষ নির্বাচনটা কেমনে হবে। ধন্যবাদ। আমি একটু জনাব মিজানুর রহমান সাহেবের কাছে। মাননীয় সভাপতি, আসলে আজকে তো শেষ দিন, এতদিন আসছি মনে হয়েছে যে কেন সময় যায় না, কালকে আবার আসতে হবে ইত্যাদি, আর আজকে মনে হচ্ছে যে এত সুন্দর পরিবেশ ছিল, এই কমিশনের এত গুণীজন এতদিন সময় দিয়েছে, এই টাইম চলে যাচ্ছে, আর একটু পর থেকে আর এরকম মিলন মেলা হবে না, এই জন্য একটু কষ্ট আছে। আচ্ছা, আমি এখানে বলছি যে নিম্নকক্ষ উচ্চ কক্ষ কমা যদি উভয় কক্ষ প্রতিষ্ঠিত হয়, এর একটু সংযোজন এনে এই যে কমিশন যে প্রস্তাব আজকে আমাদের কাছে দিয়েছে, এটা আমার দল গণফোরাম যথার্থ মনে করে, এর সাথে আমি একমত। ধন্যবাদ। জনাব ফরিদুজ্জামান ফরহাদ, মাইক্রোফোন দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। নিম্নকক্ষ এবং উভয় উচ্চকক্ষ যদি প্রতিষ্ঠিত হয়, তারপরে এই রাষ্ট্রপতি গোপন ব্যালট বাক্সের মাধ্যমে নির্বাচিত করবে, এতে আমরা একমত আছি, গোপন। আর এখানে ব্যাপারটা হচ্ছে ওই যে 5 বছর 3 বছর এটা না, যখন ক্যান্ডিডেট হবে তার জাস্ট পূর্ব মুহূর্তে 2 ঘন্টা পূর্ব মুহূর্তে হলেও কোনো সমস্যা নেই। আর নাম্বার 3 হচ্ছে আমাদের হাউজে যে বিষয়টা আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করলে টাইমটা কমবে এবং আমরা আমাদের প্রবলেমটা তাড়াতাড়ি সমস্যা সমাধান করতে পারবো। যেটা হাউজে নাই সেটা নিয়ে আলোচনা করা ঠিক না, এবং আপনারা সেটা নিয়ে আলোচনা করার জন্য উৎসাহ করবেন না এবং সাথে সাথে বিরত করবেন। ধন্যবাদ। জনাব রেদওয়ান আহমেদ, মাইক্রোফোন দিয়ে। যাক, আমি কোন রকম কিছু বলার আগে সভাপতিকে ধন্যবাদ জানাই যে আপনি সমাপ্তির দিনে এসে অনেকগুলো জিনিস সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে সবার মতামতের মাধ্যমে উত্থাপন করেছেন, এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরাও তাদের সুচিন্তিত মত দিয়ে আমাদেরকে একটা সার্থক আলোচনার পথে নেয়ার জন্য চেষ্টা করছেন। তবে এই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে কিছু বলার আগে, আমরা দীর্ঘদিন একসাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা মত বিনিময় করেছি, একে অপরের সাথে সৌজন্যতা বিনিময় করেছি, এবং একে অপরের সাথে একটা সুন্দর সুসম্পর্ক গড়ে ওঠার একটা বড় সুযোগ হয়েছে। তো আমি লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব হিসাবে এই জায়গাতে দীর্ঘদিন এই দলের প্রতিনিধিত্ব করেছি। তো আমাদের সমাপ্তির পরে 5ই আগস্টে তো আমাদের একটা ঐতিহাসিক দিন। 6ই আগস্টে আমি কমিশনের সভাপতিকে তো দাওয়াত দিলে হয়তো উনি যাবেন কিনা, তবু আমি ওনার কাছ পর্যন্ত পৌঁছতে চেষ্টা করব। সহসভাপতি, সম্মানিত সদস্যবৃন্দ, সঞ্চালক মহোদয়,
এবং আমরা বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দরা আছি এখানে নাম পাঠিয়েছেন, সবাইকে আমি আমাদের এখান থেকে খুব কাছে ঢাকা ক্লাবে 6 তারিখ রাত 8টায় একটা নৈশভোজের দাওয়াত দিলাম। হ্যাঁ, 6 তারিখ রাত 8টায়। হ্যাঁ, আপনাদের একদম একদম জি বলেন। আমি আপনাদের কাছে না, যারা যারা আছে, যারা যারা হাউজের আমাদেরকে যারা সহযোগিতা করেছেন, সংশ্লিষ্ট সবাইকে, রাজনৈতিক দলের সদস্য, কমিশনের সদস্য এবং আমাদেরকে যারা বিভিন্ন দপ্তর থেকে সহযোগিতা দিয়েছেন, প্রতিনিয়ত উপস্থিত থেকেছেন, তাদেরকে আমি মিস্টার এন্ড মিসেস, মিস্টাররাই তো বেশিরভাগ এখানে, আমার এক ছোট বোনও আছেন, তিনি তার পতিকে নিয়ে বা বরকে নিয়ে আসবেন। আমরা সেখানে একটা আনন্দঘন পরিবেশে আমরা নৈশভোজটা সম্পাদন করব 6 তারিখ রাত 8টা ঢাকা ক্লাব। আচ্ছা, আপনার দাওয়াত ছাড়া এই বিষয় তো আপনি বলছেন না এখন? না, বলতেছি। ও আচ্ছা, আমি দাওয়াতটা দিয়ে নিলাম, দাওয়াতটা দিয়ে নিলাম। এইটা রিদওয়ান ভাই, আপনি যাই বলছেন ক্লোজিং সেশনকে মেইন করে ফেলছেন আর কি। ওই লিডার অফ দি হাউস, অপোজিশন লিডার মানে স্পিকার বলে যে সংসদের সমস্ত কর্মচারীর জন্য 1 মাসের বেতন ভাতা প্রদান করা হইল, ওইটা কোথায় যাবে? থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যদি আপনাদের সাথে গিয়ে সরকার গঠন করি তখন ওইরকম একটা ঘোষণা দিতে পারবো, কিন্তু আজকে তো আমার নিজের থেকে তো আর 1 মাসের বেতন দেওয়া আসের আগে রাষ্ট্রপতি নির্বাচন করি, রাষ্ট্রপতি নির্বাচন করি। এখন আমার এক ভাই বললেন যে নিম্নকক্ষের নির্বাচন কিভাবে হবে, এই বিষয়টাই উত্থাপিত হয় না। ইটস এ ভেরি রং থিং। কারণ নিম্নকক্ষের নির্বাচন মানে পার্লামেন্টের নির্বাচন কিভাবে হবে, এটা আলোচনার প্রথম দিনেই লিখিতভাবে সেই জায়গায় উল্লেখ করা হয়েছে। আর আলোচনার জন্য উত্থাপিত হয়েছে শুধু উচ্চ কক্ষের ব্যাপারে, যে আপনার পিআর পদ্ধতিতে হবে নাকি সংসদের যারা নির্বাচিত সদস্য হবেন তাদের ভোটে নির্বাচিত হবে। এইটা উচ্চ কক্ষ গঠনের ব্যাপারে বিতর্ক ছিল। সুতরাং পার্লামেন্ট ইলেকশন হবে আসন ভিত্তিক, পার্লামেন্ট ইলেকশন হবে আসন ভিত্তিক। এই আসন ভিত্তিক পার্লামেন্ট ইলেকশন হবে, এটার উপর ভিত্তি করেই কিন্তু মূলত আমরা আলোচনা শুরু করছি। তো সুতরাং নিম্নকক্ষ কিভাবে গঠিত হবে এটার ব্যাপারে তো বাইরে বিভিন্ন রকম কথাবার্তা আছে। আমার মনে হয় আপনি যে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি ফোকাস করেন, এখানে আপনার উচ্চ কক্ষ যদি আমাদের নির্বাচন সম্পন্ন হয়, যে কোনো পদ্ধতিতেই হোক, একটা সিদ্ধান্ত হবে। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বিভিন্ন রকম বক্তব্য আছে, আলটিমেটলি সবকিছুই পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গিয়ে উচ্চ কক্ষ গঠন করার যদি পদ্ধতি সহ সকল দায় দায়িত্ব কি হবে সবকিছুই সে পার্লামেন্টে সিদ্ধান্ত হবে। হওয়ার পরে যদি আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে প্রশ্ন আসে, তাহলে আমার দল এবং আমার পক্ষ থেকে প্রস্তাব হলো উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষের যারা সদস্য হবেন তাদের ভোটে আপনার রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আর হ্যাঁ, উইথ গোপন ভোটে, গোপন ভোটে তো এই জায়গায় লেখা আছে, সেই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি উচ্চ কক্ষ না হয়, যদি উচ্চ কক্ষ না হয়, নিম্ন কক্ষের ভোটে আপনার নির্বাচিত হবে। এর মধ্যে যাব না জি, আমরা না হয় এর মধ্যে যাব না। আমরা না হয়, না হলে কি হবে সেটার মধ্যে আমরা, আচ্ছা, না হলে কি হবে সেটার মধ্যে যাব না। তবে আমাদের দেশে অনেক ইনস্টেন্স আছে। ওনার বরিশালের আব্দুর রহমান বিশ্বাস সাহেব স্পিকার থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন, তবে স্পিকার থাকা অবস্থায় উনি রাষ্ট্রপতি নির্বাচিত হন নাই, পদত্যাগ করছেন, তারপরেই রাষ্ট্রপতি হয়েছেন। এখন দেখি আমরা চিন্তা ভাবনা করে মাওলানা সাহেবের ব্যাপারে ভবিষ্যতে কিছু বিবেচনা করা যায় কিনা। আসসালামু আলাইকুম। জি না, এই ব্যাক এন্ড ফোর্থের মধ্যে আমরা যাব না এখন। সাহেব, আপনি আপনার কথা, এই যে কথাটা বললেন, না 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 না, এখন সাহেব এটা হবে না। এটা যে সেটেলের কথা উনি বললেন, না না, আপনি এখন আপনি বলবেন, উনি বলবেন, উনি বলবেন, আপনি বলবেন। আমি একটা কথা বলি, হাউসকে প্লিজ। না না, আপনি একটা কথা বলবেন না, আমি একটু বলছেন, আমি আমাকে একটু কথা বলতে দেন প্লিজ। না না, তাহলে আপনি, না না, আমি তো আমি যদি রিয়্যাক্ট না করতাম তাহলে আপনি দাঁড়াতে পারতেন। অকস্মাৎ উত্তেজিত হয়ে দাঁড়াবার কোনো কারণ না। জয়যুক্ত হয়েছে তো, না না, হাই জয়যুক্ত হয়েছে। হ্যাঁ, হাই জয়যুক্ত হয়েছে, অভ্যাস করেন, এখন অভ্যাস করেন, হা জয়যুক্ত হয়েছে। আচ্ছা না, এখন সাহেব, এখন আমার কথাটা শুনুন। হ্যাঁ, আপনি আপনার বক্তব্য রেখেছেন, আপনি আগেও বলেছেন এই বিষয়ে, আপনি বক্তব্য আগে তো এই বিষয়ে আমি বলছি নিম্নকক্ষটা বলেন,
না না অনেকগুলো বিষয় 2-4 বার পর্যন্ত আসছে। না না, আবার আপনি একই বৃত্তের মধ্যে যদি যান তাহলে আমাদেরকে, আমরা আলোচনাটা কবে শুরু করেছিলাম? জুন মাসে। আপনি বসুন, আমরা রাষ্ট্রপতির প্রসঙ্গে আলোচনা করছি, এটা শেষ করতে দিন। নিম্নকক্ষের বিষয়টা যদি বলে দেন ফাইনাল, তাহলে আমাদের এ ব্যাপারে বক্তব্য আছে। আমরা লিখিত একটা আপনার কাছে একটা চিঠি দিয়েছি, এখানে নিম্নকক্ষের আপনি তাহলে বলবেনই না, তাহলে আমার কথা শুনছেন না। শুনছি, আপনি শুনছেন না, তো আপনাকে আমি অনুরোধ করেছি আপনি বসুন। আচ্ছা বসলাম। আমাদেরকে যে এজেন্ডার মধ্যে আছে সেখানে থাকতে দিন। তাহের ভাই কিছু বলতে চাচ্ছেন? না, আমি দুটা কথাই বলতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আপনার দাওয়াত গ্রহণ করলাম, যেতে পারবো কিনা এটা ওই দিন দেখা যাবে। আমি যেটা বলছি, হাউসে 2 বার আমরা একটা চিত্র দেখি, হচ্ছে পাশে যখন কেউ কথা বলেন তার কথা যদি কারো কাছে গ্রহণযোগ্য না হয়, এটার প্রাথমিক দায়িত্ব হচ্ছে সভাপতি এটার জবাব দিবেন। যেটা আপনি দিচ্ছেন যে আপনি ঠিক করেন নাই, আপনি বসেন, আপনি লম্বা করবেন না। কিন্তু পার্টিসিপেন্টরা যদি একজন আরেকজনের বক্তব্য জবাব দিতে চায়, তো এটা ন্যাচারাল কনসিকুয়েন্স হচ্ছে বিশৃঙ্খলা। 3 নম্বর হচ্ছে, আমি 2টা বিষয় লক্ষ্য করলাম। একদিন তো আমাদের মূলনীতির ব্যাপারের জন্য আলোচনা হচ্ছিল, আমাদের কিছু ভাই দাঁড়িয়ে যান একজনের বক্তৃতা, এবং সেটা তো ওই দিন আপনার লক্ষ্য করেছেন, এবং আমি সেটাও বলেছি যে এটা ডিসেন্ট হয় না। আজকে যখন আকন সাহেব কথা বলছেন, কয়েকজন ভাই এদিক থেকে দাঁড়িয়ে পড়ছেন এবং নিজেরা দাঁড়িয়ে কথা বলতেছেন, তো এটা তো খুব সিরিয়াস ভায়োলেশন অফ দি ডিসিপ্লিন অফ দ্য মিটিং। এবং এটা আমি মনে করি যে যিনি পরিচালক থাকেন তাকে এখানে অত্যন্ত কঠোর। Hello. Communicate in English easily. Use Grammarly and feel confident with effective communication. Grammarly's instant corrections make your writing high quality and mistake-free, so you can focus on saying what you mean. Grammarly ensures you communicate clearly with fluency suggestions tailored specifically for you. See why 98% of multilingual speakers using Grammarly report that it helps them write in English fluently. You can also accelerate your productivity by using Grammarly to quickly compose and reply in your own voice. English writing made easy. Download for free at Grammarly.com. যেহেতু আমরা করেছি এটা আমি আকন ভাইকেও যেমন বললাম, আগেও একবার বলেছি, পারস্পরিক ব্যাক অ্যান্ড ফোর্থের মধ্যে গেলে এটা শোভনীয় থাকে না। আমরা সকলে এখানে উপস্থিত আছি, আমরা জাতীয়, আমাদের দিক থেকে না হলেও এই কয়েকজনের বাদ দিলে বাকিরা আপনারা আসলে জাতীয় নেতৃবৃন্দ হিসেবে গোটা জাতিকে প্রতিনিধিত্ব করেন। আপনাদের আচরণ তো সকলে দেখছে, ফলে আমাদেরকে তো এই জায়গাটা বিবেচনায় রাখতে হবে, তাই না? যে হ্যাঁ, সাময়িক উত্তেজনায় হয়তো এক ধরনের ইম্পালস তৈরি হয়, তো সেইটার যত রেস্ট্রেইন করতে হবে আমাদের, তাই না? তো অনেক ক্ষেত্রে আমি এই সুযোগে একটু মাপ চাই, মাঝে মধ্যে হয়তো আমি একটু উত্তেজিতও হয়েছি, সেটার জন্য আমি বারবার ক্ষমা প্রার্থী। কিন্তু আমাদেরকে তো এই উত্তেজনার বাইরে গিয়ে, ইম্পালসের বাইরে গিয়ে করতে হবে। ফলে আমি আশা করি আমরা যতক্ষণ অব্যাহত আছে আপনারা এই ডেকোরাম, ডিসেন্সি অ্যান্ড ডিসিপ্লিন, এই 3টে একটু মেনটেন করেন। কারণ আমরা এতদিন যেগুলি অর্জন করেছি, যেন আমাদের অকস্মাৎ সেটা সকলের সামনে লজ্জাজনকভাবে হারাতে না হয়, সেটা আপনারা খেয়াল করবেন। ধন্যবাদ মাননীয় সহসভাপতি। আমি জনাব ফারুক হাসান, গণ অধিকার পরিষদ, আপনি কি এর সঙ্গে ভিন্ন মত বা? জি দেন, ফারুক হাসান সাহেব। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং কমিশনকে। আমি যে বিষয়টি বলার অবতারণা করেছিলাম সেটার কিছুটা আমাদের তাহের ভাই বলেছেন, তারপরেও কয়েকটি বাক্য এখানে যুক্ত করাটা অতীব জরুরি বলে মনে করি। প্রথমত, এই কমিশন ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোর সম্মিলিত একটা তাগাদা থেকে কিন্তু গঠন হয়েছে, এবং এই কমিশনের যে ভূমিকা, যে অবস্থান, এটা আরো অনড় এবং শক্ত আমরা সবসময় প্রত্যাশা করি ওনাদের কাছ থেকে। বিগত দিনেও এই বিষয়টি আমি এখানে উত্থাপন করেছিলাম।
অনেকেই বাইরে এবং মিডিয়াও বলে যে আপনারা মিনি পার্লামেন্টের যে অধিবেশন আপনাদের চলে, নানান কথা, নানান বক্তব্য। জাতীয় সংসদে 1 মিনিট অধিবেশনে প্রায় 2 লক্ষ টাকা খরচ হয়। তা আমাদের এই অধিবেশনের প্রত্যেক মিনিটে কত টাকা খরচ হয় ডোন্ট নো। কমিশন যদি এই তথ্যটা জাতির কাছে প্রকাশ করে তাহলে ভালো হয়। তাহলে আমরা আসলে আমাদের এই হাউজের প্রতি মিনিটের যে অর্থ মেধা আমরা ব্যয় করে এখানে আলোচনা করছি, এটা কিছুটাও উপলব্ধি করতে পারবো। তো ইতিপূর্বে এবং আজকে যতগুলো আলোচনা হয়েছে, আলোচনাটা আসলে কতটুকু ফলপ্রসূ আমরা আলোচনা করতে পেরেছি এবং কতটুকু আমরা সিদ্ধান্তের দিকে যেতে পেরেছি তা কিন্তু বড় একটা প্রশ্নের বিষয়। আমরা বারবার বলেছি দেশ, জাতি তথা সামগ্রিকভাবে জনগণের দিকে তাকিয়ে আমাদের কথা বলতে হবে, আলোচনা করতে হবে। কিন্তু বারবার কেন জানি আমাদের মনে হচ্ছে আমরা নির্দিষ্ট একটা গণ্ডিতে সবসময় আবদ্ধ হয়ে যাচ্ছি। এইভাবে যদি আমরা আসলে প্যাকেট হয়ে যাই বা আবদ্ধ হয়ে যাই নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে, এখান থেকে দেশ ও জাতি কতটুকু উপকৃত হবে এবং ভালো এখান থেকে একটা ফল আমরা বের করে নিয়ে আসতে পারবো, এটা আমার বোধগম্য হচ্ছে না। তো এই বিষয়টি আমি কমিশনকে বারবার বিগত সময়ে আহ্বান জানিয়েছি, এখন আবারও জানাচ্ছি যে আপনাদের অনড় অবস্থান, শক্ত অবস্থান, একই সাথে আমাদের লাঞ্চের আগে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকে ঘটেছে, আমি কমিশনকে আহ্বান জানাবো যেহেতু এটা মিনি পার্লামেন্ট, ওই বক্তব্যটি যাতে আপনাদের প্লিজ 30 সেকেন্ড না, আমি যে পয়েন্টটি বলতে চাচ্ছি মুনির ভাই 30 সেকেন্ড, এই হাউসকে আমি বলবো যে ওই বক্তব্যটি এক্সপান্স করার জন্য, যাতে কমিশনের রেকর্ডে ওই বিষয়টি আর না থাকে, এই পাওয়ারটা আপনাদের থাকা দরকার। লাঞ্চের আগে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং যাই হোক এটা সমাধান হয়েছে, তারপরেও ওই শব্দ এবং বাক্যগুলোকে এই হাউস থেকে আমি এক্সপান্স করার আহ্বান জানাচ্ছি। জি, ধন্যবাদ। আর আপনারা যে রাষ্ট্রপতির আজকে যে প্রপোজালটা উত্থাপন করেছেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, আপনার এই উত্থাপিত প্রপোজালের সাথে আমরা একমত পোষণ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সানি আব্দুল হক। আসলে একমত যারা আছেন আমরা কিন্তু তাদেরকে উৎসাহিত করছি না কথা বলবার জন্য, তা তো একমত আছেনই। যাদের ভিন্ন মত বা কোনো রকম কোনো সাপ্লিমেন্টারি প্রপোজাল পয়েন্টস আছে সেটা আমরা হয়তো নিতে পারি। আপনি মাইক্রোফোন দিয়ে জনাব সানি আব্দুল হককে। আমাদের ধন্যবাদ। আমাদের একমত সবকিছুতে হওয়াই বোধহয় কথা বলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে কিনা। আমার একটা কোয়েরি আছে, বলতেই পারেন সেটা, সেই উৎসাহে সেই কারণে আপনি আবার ভিন্নমত প্রশ্ন করে বসবেন কিনা সেটা আর একটা প্রশ্ন। ঠিক আছে, একটা কোয়েরি আছে আর কি আপনার 48(3)-র বিষয়ে। কোয়েরির আনসারের সাপেক্ষে হয়তো আমি সাপ্লিমেন্টারি ছোট একটা সাজেশন থাকতে পারে আর কি। কোয়েরিটা হলো এই যে 48(3) অফ দ্য কনস্টিটিউশন, এখানে কোনো এক্সপ্রেশনের কোনো গুণগত পরিবর্তন সাধারণ করার কথা মিন করছেন না, এটা জাস্ট শুধু অ্যাডপ্ট করার জন্য যতটুকু পরিবর্তন দরকার এটা একটু জানা দরকার। আমি মাননীয় সদস্য বিচারপতি ইমদাদুল হক সাহেবের কাছে যাচ্ছি এই প্রশ্নে। মাইক্রোফোন এখানে আছে, এই সাহায্য করুন কেউ একজন। স্যার আপনার উত্তর সাপেক্ষে আমার সাপ্লিমেন্টারি কোশ্চেন মাইট ফলো। প্রশ্ন হচ্ছে এই যে স্যার যে শীট কাজ করছে না, এটা দিন স্যার। প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের কাছে যে শীট পেয়েছি আমরা আজকে যে রাষ্ট্রপতি নির্বাচনের, ওখানে 3টা প্যারা আছে, তার মাঝখানের প্যারাগ্রাফে লেখা আছে রাষ্ট্রপতির দায়িত্ব বিষয়ে 48(3) অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধনী করা হবে। এখন প্রশ্ন হচ্ছে আমার যে প্রয়োজনীয় সংশোধনী বলতে হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? এটা কি জাস্ট এই কোনো অ্যাডপশন, এই যে আমরা যেটার পরিবর্তনের কথা বলছি এটার, না এটার এক্সপ্রেশনের কোনো গুণগত পরিবর্তনের কথা বলছেন? আমি একটু বুঝতে চাই যে পরিবর্তন বলতে কি বুঝিয়েছেন। এটা আমাদের সামগ্রিক অন্যান্য বিষয়ের যে সিদ্ধান্ত কিছু কিছু হয়েছে, তো সেগুলি সহ 48(3) আমাদের সংশোধন করতে হবে। এর মধ্যে আপনার যে আমাদের একটা ইস্যু আছে আজকে, রাষ্ট্রপতির ক্ষমতার বিষয়ক যে পরবর্তী ইস্যুটা আছে, তখন এটা ক্লিয়ার হবে। ইন দ্য মিন টাইম আপনি যে প্রশ্ন করছেন 48(3)-এর আপনার সাবস্ট্যান্সিয়াল কোনো সংশোধন হবে কি হবে না, এই তো সাবস্ট্যান্সিয়াল সংশোধন আমরা অলরেডি অ্যাটলিস্ট 2টা বিষয়ে এসে গেছে। সেটা হলো এখন আছে রাষ্ট্রপতি 2টা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন, একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ আর প্রধান বিচারপতি নিয়োগ। তো তার সঙ্গে আমরা বিচার বিভাগ অ্যাজ এ হোল
নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করার জন্য আপনার 6th পার্ট অফ দি কনস্টিটিউশন 6ষ্ঠ ভাগে আমরা বেশ কিছু আপনার সংশোধন প্রপোজ করেছি এবং এগুলো সবাই এগ্রি করেছেন। তো যখন আপনার রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত 48-এর 3 সংশোধনের প্রশ্ন আসবে তখন ওই বিষয়টা এসে যাবে। আর এরপরে আমাদের যে আরেকটা এজেন্ডা আছে, রাষ্ট্রপতির ক্ষমতার কিছু এক্সটেনশন আছে, সেগুলো যখন আমরা সিদ্ধান্ত নেব তখন ওটাও এসে যাবে, ওটাই মিন করা হয়েছে। স্যার তাহলে সাজেশন যেটা এটা একটু বলে ফেলি আর কি, যে আমি জানি না বাংলায় কিভাবে লেখা আছে, বাট ইংরেজিটা আমার কাছে ইট মেক্স মোর সেন্স আর কি, যে আমি যেটা বলতে চাই ওটার দিক থেকে চিন্তা করলে। ওখানে লেখা আছে ইন ক্যারিং আউট না, ইন অল অফ হিজ ফাংশনস, ব্র্যাকেটে আপনি যেটা দুটো ডেরিভেশন বললেন ডট ডট ডট, এরপরে ইম্পর্টেন্টলি লেখা আছে এরকম যে দ্য প্রেসিডেন্ট শ্যাল অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার, শ্যাল মিনিং মাস্ট। তো এই যে এক্সপ্রেশন অ্যাজ ইট স্ট্যান্ডস নাও, এটা মানে ইনহারেন্টলি প্রেসিডেন্টকে অলমোস্ট করে ফেলে, সাবসার্ভিয়েন্ট করে ফেলে টু দ্য প্রাইম মিনিস্টার। দ্য প্রেসিডেন্ট শ্যাল অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ, তো ইন অ্যাকর্ডেন্স উইথ মানে কি, ইউ মাস্ট ফলো দিস হোয়াট এভার দ্য প্রাইম মিনিস্টার সেজ। আমার পরামর্শ থাকবে এরকম, এটা করা যায় কিনা, ক্যান ইউ পুট দিস ওয়ে, যে দ্য প্রেসিডেন্ট শ্যাল অ্যাক্ট ইন কনসালটেশন উইথ দ্য প্রাইম মিনিস্টার। আচ্ছা, এটা তো আপনার আমাদের এখন প্রেজেন্ট ইস্যু, কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা বিষয়ক যে 48 ওইটা আলোচনা করছি না, আমরা আলোচনা করছি রাষ্ট্রপতির নির্বাচন বিষয়ে। তো ওইটার বিষয়ে আমার মনে হয় আপনার মতামত দিলে বোধহয় ভালো হবে। জি ধন্যবাদ ধন্যবাদ। আমার মনে হয় প্রেসিডেন্ট নির্বাচন বিষয়ে আর ভিন্নমত নেই। তো আমরা এক্ষেত্রে মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নিজাম ইসলাম পার্টি, আপনি অবশ্যই একটা পাঠিয়েছেন, সেটা উচ্চ কক্ষ বিষয়ে, তো সেটা তো শেষ। আপনি প্রেসিডেন্ট নির্বাচন বিষয়ে বলবেন। মাইক্রোফোন দিয়েন মাওলানা আব্দুল মাজেদ আতহারী, এরপরে জনাব ইউসুফ আশরাফ আপনার কাছে আসবো। জি সংক্ষেপে ডিসাইড থাকলে সেটা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব সংক্ষেপে, ইতিপূর্বে যে সমস্ত বিষয়গুলো হাউজে আসছিল, কমিশনগুলোর পক্ষ থেকে বিভিন্ন বিষয়ের উপর সুপারিশ ছিল, লিখিতভাবে সুপারিশ ছিল। রাষ্ট্রপতির ব্যাপারে বিদ্যমান সংবিধানের 48/1 অনুচ্ছেদের সংশোধনের মাধ্যমে নিম্নোক্ত বিষয় যুক্ত হবে। এটা ব্যাখ্যা যদি সংক্ষিপ্তভাবে বলা হয় তাহলে ভালো হয়। 2 নম্বরে, আপনি কিসের ব্যাখ্যা চাচ্ছেন? জি, আপনাদের সুপারিশ, ইতিপূর্বে সুপারিশ অনেকগুলো আগে দেওয়ার পরে আলাপ আলোচনার ভিত্তিতে বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে কমিশন এখন এটা রেখে জিজ্ঞাসা করছে আপনাকে যে আপনি এটাতে একমত হচ্ছেন কি? হ্যাঁ, এখানে এই বিষয়টা জানা দরকার যে ওখানে ইলেকটোরাল পদ্ধতি ছিল প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে, এবং সেই সাথে এই আপনার সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষের ভোটের মাধ্যমে হওয়ার কথা ছিল। এখন এখানে লেখা হয়েছে আজকে বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকিবেন, যিনি আইন অনুযায়ী আইনসভার উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হইবেন। এটা কি চূড়ান্ত? আমি আপনি হয়তো খেয়াল করেননি, আমি একটা ব্যাখ্যা দিয়েছিলাম। ব্যাখ্যাটা হচ্ছে, বসুন, আপনি বসলে মানে আপনি দাঁড়িয়ে বসে কথা বলতে আমি একটু অস্বস্তি বেয়াদবি মনে হয় আমার কাছে। তো সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন রকম প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইলেকট্রাল কলেজের ব্যাপারে যেহেতু একমতের জায়গায় আসা যায়নি বলেই, যেহেতু এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজ করা যাচ্ছে না বলে কমিশন সেন্টিমেন্টের দিক থেকে বোঝার পরে এই জায়গাটায় এসে প্রস্তাবটা করেছে। এটাই হচ্ছে, এটা আশা করি এটা ফাইনাল ধরা যায়। হ্যাঁ, এটা আমাদের পক্ষ থেকে এসে সকলে গ্রহণ করেন ভালো, যদি একজন ডিসেন্ট দিয়ে করেন তাতেও আমাদেরকে তো না, অবশ্যই আমরা আগেরটাই বলছিলাম। এখন যাই হোক, এখন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এবং আমাদের সিদ্ধান্তে, চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছার ক্ষেত্রে সহায়ক হলে অবশ্যই মানতে হবে। এটা তো আমাদের দলীয় ব্যাপার না, এটা হাউসের ব্যাপার, সারা দেশের। তাহলে এটার সাথে একমত পোষণ করতে, হ্যাঁ, একমত পোষণ করতেছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ইউসুফ আশরাফ, এরপরে ফিরোজ ভাই আপনার কাছে আসবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমার জানার বিষয় হলো, যেহেতু উচ্চকক্ষ সিদ্ধান্ত হয়েছে বিএনপি সহ কিছু দলের ডিসেন্ট বা দ্বিমতের সাথে, এই জন্য এই যে এখানে প্রেসিডেন্টের মানে নির্বাচনে ভোটার হিসাবে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের সদস্যদেরকে ভোটার করা হয়েছে। যদি উচ্চকক্ষ গঠিত না হয় তাহলে কি হবে? যেহেতু বিএনপি সহ অনেকগুলো দল এবং আমরা উচ্চকক্ষের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছি সেটা প্রথমটা হচ্ছে যে সকলে উচ্চকক্ষ প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছে। কিভাবে হবে সেটা নিয়ে ভেরিয়েশন আছে, কিন্তু উচ্চকক্ষ হওয়ার ব্যাপারে কিন্তু ভেরিয়েশন নাই। আপনারা বলেছেন আপনাদের আগের, আমরা তো উচ্চকক্ষের পক্ষে না হলে এই অপশন রাখা যাবে না, কারণ আপনারাই অধিকাংশ, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যেটা হবে। এখন যদি আমরাই হেসিটেন্ট থেকে যে হবে কি হবে না, তাহলে এই আলোচনার প্রয়োজন হয় না। এটা হলে হবে, ওইটা হলে হবে না, এটা না, এত অপশন তো আপনার হবে যে এটা কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না। আমি যদি আপনি গ্যারান্টি দিতে পারেন তাহলে এটার সাথে আমরা একমত, না হলে তো এই মানে আমি বাড়ানো দরকার। আপনি দিতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু আমি এটা নিশ্চিত করে বলতে পারি, কমিশনের পক্ষ থেকে বলতে পারি যে এই কোনো কিছুরই কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। আমরা এখানে ঐক্যমতে পৌঁছচ্ছি। আমরা বলেছি যে এই সমস্ত বিষয় শেষ হয়ে গেলে তারপরে প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে, এক জায়গায় আসা যাবে আমি আশা করি, এবং তার মধ্য দিয়ে আপনারাই সিদ্ধান্ত নেবেন। আমি সকালবেলা বলেছি রাজনৈতিক নেতৃবৃন্দকেই সিদ্ধান্ত নিতে হবে, কেউ গ্যারান্টি দিতে পারবে কিনা আমি জানি না। আমি কমিশনের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলি যে কোনো কিছুরই কোনো গ্যারান্টি কেউ দিচ্ছেন না এখানে। অতএব আপনি যদি এই ব্যাপারে দ্বিমত পোষণ করতে চান, আমার মনে সরাসরি বলা ভালো যে আপনি এখনকার স্ট্রাকচারে যেভাবে প্রস্তাব উত্থাপিত হয়েছে তার সঙ্গে আপনি দ্বিমত পোষণ করেন। না, আমি এটার সাথে একমত, কিন্তু আমার একটা আশঙ্কা যে এখানে একটা অচল অবস্থা সৃষ্টি হবে যদি উচ্চকক্ষ মানে প্রতিষ্ঠা না হয়। আশঙ্কার হিসাব করা যাবে না, কারণ হচ্ছে যে সেই কারণে দুই বধূর বিপক্ষের কথা বলা হয়। তো আমরা তো মানে এটা নিশ্চিত করতে পারবো না, সমস্ত রকম সম্ভাব্য দৃশ্যপট বা সিনারিও প্রেডিক্ট করা যাবে না, এটা অসম্ভব ব্যাপার। ধন্যবাদ মাননীয় সহসভাপতি। আমি জনাব বজলুর রশিদ ফিরোজ বাসদ। ধন্যবাদ। ঐক্যমত্য কমিশনকে প্রথমে ধন্যবাদ জানাই যে একটা সুলিখিত একটা প্রস্তাব এখানে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি আকারে নিয়ে এসেছেন বিগত দিনের যে আলোচনা, সেই আলোচনার সাপেক্ষে। তো আমি এই ইয়ের সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি। যদি ওইটা একটু মানে লিখতে বলছি আমরা যে এই যে উভয় কক্ষের পরে উচ্চকক্ষ গঠন সাপেক্ষে বা যদি উচ্চকক্ষ গঠিত হয়, আর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সময় এটা একটু সময়টা আমি ওই সাইফুল ভাইয়ের মতো, প্রিন্স ভাইয়ের মতো বলতে চাই, 5 বছর না হোক, 2 বছর না হোক, 1 বছর হোক বা 6 মাস, এটা একটা সময়, একটা টাইম পিরিয়ডটা একটা উল্লেখ করলে মনে হয় ভালো হয়। ধন্যবাদ। ধন্যবাদ। জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জেএসডি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের অনেক দিনের বৈঠকের শেষ দিন, সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে। আমরা সকলে মিলে একটা দীর্ঘ সময় পার করলাম। একটু দুঃখবোধ আছে, সেটি হচ্ছে আমরা যখন কমিশন কাছে প্রস্তাবনা দিলাম, কমিশনের সাথে কথা বললাম, তখন প্রত্যেকটি দলই তার নিজ নিজ জায়গা থেকে বিশাল একটা প্রত্যাশার জায়গা তৈরি করবার চেষ্টা করেছি, এবং কমিশনও সেই বিষয়গুলো ধারণ করে আমাদেরকে স্প্রেডশিট যখন দিয়েছিল, অনেক অনেক পরিবর্তনের সম্ভাবনা সেখানে দেখাবার চেষ্টা করা হয়েছিল। এই দীর্ঘ আলোচনায় আমরা অনেক বিষয়ে একমত হয়েছি, অনেক বিষয় দ্বিমতের সাথে একমত হয়েছি, কিন্তু যে প্রত্যাশিত পরিবর্তন অনেক জায়গায়, সেগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের প্রত্যাশার জায়গাটা ছোট হয়ে আসলো। আমরা এখন এমন একটা জায়গায় পৌঁছালাম যে কোনোভাবে এটা মিনিমাইজ করে শেষ করা দরকার। যেমন রাষ্ট্রপতি নির্বাচন প্রশ্নে আমরা আমি একটু আপত্তি করব, কারণ হচ্ছে প্রত্যেকটা বিষয় আজকে যেসব বিষয়ে আলোচনার সিদ্ধান্ত হচ্ছে, প্রত্যেকটা বিষয় অতীতে একটি বিষয় ছাড়া যেটা আমরা এখন আলোচনা করিনি, সেটা হচ্ছে 48(3) রাষ্ট্রপতির ক্ষমতার প্রসঙ্গ ছাড়া আজকের আলোচিত বিষয়গুলো আমি আপনাকে ট্রান্সক্রিপশন ধরে দেখিয়ে দিতে পারি, প্রত্যেকটাই আলোচিত হয়েছে।
আলোচিত হয়নি আমি সেটা বলি নাই, বলছি যে আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা সংকুচিত হচ্ছে, আকাঙ্ক্ষার জায়গা সংকুচিত হচ্ছে এবং আমরা সকলে মনস্তাত্ত্বিকভাবে কমিশন সহ সকলে এটাই বুঝবার চেষ্টা করছি যে আমরা যেটুকু চেয়েছিলাম সেখানে আমাদের যা পৌঁছাবার কোনো সুযোগ নাই। এবং সেই দুঃখবোধের জায়গা থেকে বলছি যে আমি নিজেও এখন এই জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি যে কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো। এই জায়গাটা কমিশন এবং রাজনৈতিক নেতৃত্বের দৃষ্টিতে আমরা চেষ্টা করছি এই কারণে, কারণ আমরা বর্ষিত জুলাই অভ্যুত্থানের কারণেই আছে কমিশন আজকের এই বৈঠক। এত রক্তপাতের বিনিময়ে আমাদের বহু কিছু অর্জন করার কথা ছিল, আমরা সেই অর্জনের জায়গায় যেতে পারছি না বা পৌঁছাতে পারছি না। যেমন নারী আসন নিয়ে আমাদের প্রত্যাশা ছিল যে আমরা নারী ক্ষমতায়নের জন্য কি কি করব সেই নিয়ে কথা বলার চেষ্টা করেছি। সেই নারী আসন এখন কোথায় গিয়ে পৌঁছালো, সেই সাবেক যে জায়গায় পৌঁছালো, আর কমিশন যে এত সময় নষ্ট দিল অথবা এত সময় নিয়ে কাজ করলো, এটার কোনো গুণগত কোনো পরিবর্তন আসলো না। সেরকম রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্নে উচ্চকক্ষ নিম্নকক্ষ মিলে সেই এমপিদের ভোটে নির্বাচিত হলো। এটি যে অংশীজনদের আরো অংশীজন আছে তাদেরকে নিয়ে এই নির্বাচন পদ্ধতিটা করা গেলে, যেটি প্রস্তাব করা হয়েছিল বা আমরা একমত হয়েছিলাম অনেকেই, কিন্তু কেউ দ্বিমত করার বা 2 দল বা 5 দল দ্বিমত করার মধ্য দিয়ে কিন্তু সেটা আপনারা কমিশন হিসাব থেকে বাদ দিয়ে দিয়েছেন। এখন সেই ক্ষেত্রে আমি সারাদিন চিৎকার করে বললো আপনি আমারটা বিবেচনায় নেবেন না, নেওয়ার যাদের দরকার তাদেরটা নিতে হবে, এটাই বাস্তবতা। কিন্তু মানে আমি আজকের এই প্রস্তাবনাকে সমর্থন করছি। আমরা এটাই বলছি যে যেটুকু সকলে মিলে একমত হবেন সেটুকু এগিয়ে নিতে চাইবো, কিন্তু আবার অনেকেই আমরা এটা বলছি যে আমারটুকু না হলেই কিন্তু এটা হবে না, এবং সেটা নোট অফ ডিসেন্ট হোক অধিমত হোক এগুলো কিন্তু চলে আসছে। আমার উচ্চকক্ষ সম্পর্কে এই রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে আমার তো অনেক কথা আছে, আমি কিন্তু সেই নোট অফ ডিসেন্ট দিচ্ছি না। আমি মনে করছি এটুকু এটা আগের অবস্থা থেকে একটা পরিবর্তন হলো, একটা জায়গায় পৌঁছালাম, সেই জন্য এই ক্ষমতা করছি। কিন্তু আমরা সকলে কিন্তু সেটা করছি না, আমি আমার রিজার্ভেশনটা রেখে দিচ্ছি। সেই জায়গায় বলতে চাচ্ছি যে এটা প্রত্যাশিত যে কমিশনের যে দীর্ঘ সময় এবং যেই কাজগুলো কমিশন করেছে, দলিল তৈরি করেছে, এবং সেই অনুযায়ী আমাদেরকে যে কাজগুলো করবার জন্য সকলে মিলে আলোচনা করছি, সেই জায়গাগুলো ক্রমশ সংকুচিত হয়েছে, ক্রমশ ছোট হয়েছে, এবং এই ছোট হওয়ার মধ্য দিয়ে প্রত্যাশিত জনগণের যে প্রত্যাশার জায়গাটা সেটা আসলে আমার মনে হয় যথাযথভাবে পূরণ করতে পারছি না। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব শহীদুদ্দিন মাহমুদ স্বপন, মাননীয় সহসভাপতি। আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়ে আর কারো ভিন্নমত নাই, কারোই নাই দেখা যাচ্ছে এই বিষয়ে। এটা সর্বসম্মতভাবেই পাশ হচ্ছে বলে মনে হচ্ছে মাননীয় সহসভাপতি। সর্বসম্মতভাবে আমরা সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বিষয়েও আপনার ডিসেন্ট আছে, ঠিক আছে। জনাব আশরাফ আলী আকন, হ্যাঁ, ইসলামী আন্দোলনের ডিসেন্টের জন্য মাইক্রোফোন লাগবে না, আমরা ডিসেন্ট নোট করে নিলেই হবে। সালাম আলাইকুম। আমরা সহজভাবে সবগুলো সমাধান করতে আসার জন্য সার্বিক সহায়তা করার জন্য ঐক্যমত্য কমিশনকে আমরা প্রস্তুত আছি, সেই প্রস্তুত নিয়ে আমরা আসছিলাম। কিন্তু প্রথম যে লিখিত যেটা দিলেন কাগজটা, তার মধ্যে এপিটিপি, অথচ এই এপিটিপি নিয়ে কোনো আলোচনা আসে নাই, শুধু একটা লিখিত দেখলাম কাগজ, এটা কোনো হাউসে কখনোই এটা আলোচনা হয় না। কি রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে ডিসেন্টের পক্ষে কোনো যুক্তি আছে? হ্যাঁ, ডিসেন্টের পক্ষে যুক্তি আছে। হ্যাঁ, যুক্তিটা এক বাক্যে বলুন। যুক্তি আছে, মানে যেটা নোট করতে হবে, যেটা আপনারা চান যে নোটেড হোক। জি, সেটা চাই। আপার হাউস যেভাবে পিয়ার পদ্ধতিতে আপার হাউস হয়েছে, যেমন আমি 10% ভোট পাইলে আমি 10 জন প্রার্থীদের, আপার হাউসের 10% কি হবে সেই অঙ্কটা এখানে সকলেই জানেন। সেই 10%-এ আমি 30 জন পার্লামেন্ট মেম্বার আমি লোয়ার হাউস দিতে চাই। এইভাবে আমি লোয়ার হাউসটা নির্বাচন চাই পিয়ার পদ্ধতিতে। চান, এটা তো বুঝেছি। জি, এটাই আমার কথা। আর যদি আপনি বারবার যদি সব বিষয়ে বলেন তাহলে তো সমস্যা। এটা না হলে আমার ডিসেন্ট এগ্রি উপর থাকলো। ঠিক আছে, ডিসেন্ট থাকলো। আপনি রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে জাতীয় ঐক্যমত